শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আচ্ছা, জ্বালায় পড়লাম তো। সাথী বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে। ছোঁয়া সাদির বিরক্তিতে পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে মাথা মুছতে থাকে সাদি ওয়াশরুমে ঢোকার পরে ছোঁয়া তোয়ালেটা হাতে দরজার সামনে দাঁড়িয়েছিল। ছোঁয়া খেয়াল করেছে সাদি কখনোই ভালো করে মাথা মোছে না। সাদি বের হতে ছোঁয়া হাত ধরে টেনে খাটে বসিয়ে দিয়ে মাথা মোছা শুরু করে। এই প্রবলেম কি তোমার? সাদি ছোঁয়ার হাত থেকে তোয়ালে নিয়ে ধমক দিয়ে বলে। ছোঁয়া কাঁচামুচু হয়ে দাঁড়ায়। ধমকান কেন? আপনার গা গরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মাথা মুছে দিলে জ্বর আসবে না। আর রিন্ডি নিয়ে বলে ছোঁয়া। সাদি ফোঁস করে শ্বাস টানে। আমি ঠিক আছি, এইটুকু জ্বরে আমার কিছু হয় না, এত কেয়ার করার মতো কিছু হয় নাই। ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া সোজা হয়ে দাঁড়িয়ে যায়। চোখের কোণে জমা হয় এক চিলতে জল। খুব করে কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে ছোঁয়া। সেটা খেয়াল করে সাদি ফ্রু কুচকে ফেলে। আজীব, কান্না করার মতো কি বললাম? কপালে তিনটে ভাঁজ ফেলে বলে সাদি। এবার আর ছোঁয়া কান্না আটকাতে পারে না, ফুপিয়ে ওঠে। ঘাবড়ে যায় সাদি। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করেই ফেলে। শোনো মেয়ে, কান্না থামাও। কথায় কথায় প্যাচ প্যাচ করে কাঁদা আমার পছন্দ না, আর বরের যেটা পছন্দ না সেটা বউদের করতে হয় না। ঠান্ডা গলায় বলে সাদি। ছোঁয়া ফোপানো কমিয়ে ফেলে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়, কিন্তু মোছার সাথে সাথে আবার গড়ানো শুরু করে। সাদি বুঝতে পারে এই কান্না সহজে থামবার নয়। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে, আবারও জ্বর এসে গেল। তাড়াতাড়ি যাও, খাবার রেডি করো, খেয়ে ওষুধ খেতে হবে তো। ফট করেই কান্না থেমে যায় ছোঁয়ার। সাদি কপালে হাত দিয়ে জ্বর চেক করে, তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। সাদি দীর্ঘশ্বাস ফেলে। এ আস্ত ইডিয়েটটা হঠাৎ অভিমানী মেঘকন্যা হয়ে গেল, তবে মন্দ না। মুচকি আসে সাদি। তোয়ালে রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, হাত দিয়ে চুলগুলো ঠিক করতে থাকে। ছোঁয়া তাড়াহুড়ো করে করলা ভাজি দিয়ে ভাত নিয়ে হাজির। আর সিমিকে বলেছে একটু মাংস তরকারি নিয়ে আসতে। নিজেও নিয়ে আসতে পারতো, কিন্তু মাংস বাড়তে বাড়তে একটু দেরি হয়ে যাবে তো। আর এই মুহূর্তে এতটুকু দেরি করতে চায় না ছোঁয়া। খাটের উপর প্লেট রেখে হাঁপাচ্ছে ছোঁয়া। বুকে হাত দিয়ে অনবরত শ্বাস টেনে যাচ্ছে। এত তাড়াহুড়ার করা কি আছে? ফ্রুকুচকে বলে সাদি। ছোঁয়া উত্তর দেয় না। সাদি খাটে গোল হয়ে বসে পড়ে। তখনই সিমি আসে মাংসের বাটি আর পানির জগ নিয়ে। হাত জোড়া থাকতে আর পারমিশন নেয়নি, সাদির কাছে এনে রাখে। প্রতি উত্তরে সিমির দিকে তাকায় সাদি। আর কিছু লাগলে ডাকবেন স্যার। মুচকি হেসে বলে সেমি। স্যার বলো না, সে অনেক আগেই স্যার ছিলাম, ভাইয়া বলেই দেখো। সাদি বলে জি। মা আসছে, আমি মাকে বলেছি সব। আমার মা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। মা যা সিদ্ধান্ত নেবে মেনে নিও, তোমার অসম্মান হবে এরকম সিদ্ধান্ত চাপাবে না আমার, এইটুকু বিশ্বাস রাখতে পারে। সিমি কিছু না বলে মাথা নিচু করে ফেলে। আসছি। সিমি বলেই চলে যায়। ছোঁয়া সিমির দিকে তাকিয়ে থাকে। সাদা ভাত মেখে মুখে নেবে, তখনই মনে পড়ে ছোঁয়াও তো খায়নি। বিরক্ত হয় সাদি, কেন খায়নি? বসো। ছোঁয়া সিমির কথাই ভাবছিল। সাদির কথাতে চমকে দেখে। তা দেখে সরু চোখে তাকায় সাদি। চলো বসো। ছোঁয়া গুটিসুটি মেরে বসে পড়ে। সাদি ছোঁয়ার মুখের সামনে খাবার ধরে। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে ছোঁয়ার। ওনার হাতে খেতে দারুণ লাগে, ইচ্ছে করে প্রতিদিন খেতে, কিন্তু ওনাকে বলার সাহস হয়ে ওঠে না। ছোঁয়া খাবার মুখে নেয়। সাদি একবার নিজে খাচ্ছে, আরেকবার ছোঁয়াকে খাওয়াচ্ছে। সিমি পরীকে খাওয়ানোর জন্য ভাত মাখছে, আর সিফাত পরীর কানে কানে বুদ্ধি আসছে। সিমি আর চোখে বেশ কয়েকবার তাদের দিকেই তাকিয়েছিল। মা হা করো। পরীর মুখের সামনে খাবার তুলে দিয়ে বলে সিমি। পরী খাবো না। পরী বুকে হাত গুজে গাল ফুলিয়ে বসে। কেন? তুমিই তো বললা মাংস খাবে। বলে কপালে রাগ দেখিয়ে বলে সিমি। আমি ভাত খাবো না, কিন্তু আমার হাতে খাবো না। তো কার হাতে খাবে? বাবার হাতে।
সিমি প্লেট নামিয়ে নেয়। খাও। সিমি খাট থেকে নামতে নিলে পরি ওড়না টেনে ধরে। ফ্রুকুচকে তাকে সিমি সমস্যা কি? রেগে বলে, আজকে বাবা তোমাকে আর আমাকে খাইয়ে দেবে। মুচকি হেসে বলে পরি। কোন দুঃখে? সিফাতের দিকে এক পলক তাকিয়ে বলে, ও মা খাও না, বাবা খুব সেট করে ভাত মাখে। খাবে তো বলো? তুমি না খেলে আমিও খাবো না, কিন্তু খাবো না। শুরু হয়ে গেল মেয়ের আবদার। সিফাত মুচকি হাসে। মেয়ের আবদার কখনই সিমি ফেলবে না, এটা খুব ভালো করেই জানা ওর। সিফাত বড় প্লেটে করে ভাত নিয়ে আসে। সিমি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। পরি সিমির কোলে বসে গল্প জুড়ে দিচ্ছে। সিফাত ভাত মেখে সিমির মুখের সামনে ধরে। সিমি তাকায় এক পলক সিফাতের দিকে, বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মা খাও না। খাবার মুখে নেয় সিমি। পরি খুশিতে মাকে চুমু খায়, তারপর নিজেও মুখে নেয়। সিফাত মা আর মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর তারা ব্লক খেলনা দিয়ে বাড়ি বানাচ্ছে। মেয়ের সাথে যেন সিমিও আজকে বাচ্চা হয়ে গেছে। মেয়ের সাথে মিলে হাসছে, আবার কখনো রাখছে, কখনো পরীর গাল টেনে দিচ্ছে। সিফাত মুগ্ধ নয়নে দেখছে, ইস কত সুখী সে। এই যে সুখ পৃথিবীতে আছে নাকি। বিকেলে সাদি ঘুমাচ্ছে আর ছোঁয়া পড়ছিল, তখনই কলিং বেল বেজে ওঠে। খুশিতে লাফিয়ে ওঠে ছোঁয়া। শ্বশুর শাশুড়ি চলে এসেছে। ইস কতদিন শাশুড়ির বকা খাওয়া হয় না। এক দৌড়ে গিয়ে দরজা খুলে ছোঁয়া। সাবিনা বেগম মুখ ভার করে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে, আর শ্বশুর মশাইয়ের মুখে হাসে। বাবা কেমন আছেন? শাশুড়ি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, তোমরা কেমন আছো? ও সরি। শ্বশুর মশাই ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলেন, খুব ভালো, ভেতরে আসুন। ওনারা ভেতরে আসে। শ্বশুর মশাই চলে যায় সাদিকে দেখতে। ছোঁয়া দাঁত কেলিয়ে শাশুড়ির দিকে তাকিয়েছে। এতে দাঁত কেলানো কিছু হয়নি, এক্ষুনি তুমি যাবে আমার সাথে পার্লারে। দাঁতের দাঁত চেপে বলেন সাবিনা বেগম। ও মা, এখন সাজুগুজু করব কেন? ধরে বেঁধে আরেকটা বিয়ে দিয়ে দেবেন নাকি? ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে ছোঁয়া। বুদ্ধির কি বহর, নাক ফুটো করবো তোমার, নাকফুল সাথে এনেছি। চোখ মুচকি হাসে, নিজেও চাইছিল নাক ফুটো করতে। একবার মা বলেছিল বিবাহিত নারীদের নাকফুল না থাকা স্বামীর জন্য অমঙ্গল। যদিও ছোঁয়া এসব বিশ্বাস করে না, তবুও শাশুড়িতে বিশ্বাস করে। তার বিশ্বাসের জন্য পূর্বে নাক তো ফুটা করবই। আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর বড় ছেলের বউকে দেখুন, তারপর যাব নাক ফুটো করতে। শাশুড়িকে এক প্রকার ট্রেনে রুমে নিয়ে যায়। লাগেজ খুলে শাশুড়ির শাড়ি বের করে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়, তারপর চলে যায় শরবত বানাতে। সানা বেগম ফ্রুকুচকে তাকিয়ে আছে সিমির দিকে। সিমি কাঁচু মাচু হয়ে বসে আছে। সামনে কেউ এভাবে তাকিয়ে থাকলে অস্বস্তি তো হবেই। পরি সিমির কোলে খাপটি মেরে বসে আছে। ছোঁয়া শাশুড়ির পায়ের কাছে বসে আছে। শাশুড়ি, আমার আপি কিন্তু খুব ভালো, সব রান্না পারে, খুব কাজের মেয়ে। একগাল হেসে বলে ছোঁয়া। তুমি কি পারো সেটা বলো। মুখ বাঁকিয়ে বলেন তিনি। আমি খেতে পারি, আপনি আর আপি রান্না করবেন, আমি শুধু খাবো। দারুণ না ব্যাপারটা? হাতে তালি দিয়ে খুশিতে লাফিয়ে উঠে বলে ছোঁয়া। সিমি অসহায় চোখে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সাবিনা বেগম উপরে কঠিন হয়ে থাকলো, ভেতরে হাসছে। শোনো মেয়ে, আমি তোমাকে সোজা সাপটা কিছু প্রশ্ন করব, বিনা সংকোচে উত্তর দিবা। সিমির দিকে তাকিয়ে বলে সাবিনা বেগম। সিমির সময় না নিয়ে মাথা নাড়ায়। তোমার কি নতুন করে সংসার বাঁধার ইচ্ছে আছে? সিমি তাকা সাবিনা বেগমের দিকে। এরকম প্রশ্ন করবে এটা যেন সিমি জানত। ছোঁয়া গোল হয়ে বসেছে রায় সোনা চনা। ইচ্ছে থাকলে এতদিন অপেক্ষা করতাম না, অনেক আগেই বিয়ে করে নিতাম। মাথা নিচু করে আলতো হেসে উত্তর দেয় সেমে। আমি কখনই আমার ছেলে মেয়েদের উপর কিছু চাপিয়ে দিয়েছি বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, সাধু বিয়ে করতে চায়নি, আমি জোর করেছি। সাধু যদি বলতো ওর পছন্দের কেউ আছে, তাহলে কখনই এমনটা করতাম না, কিন্তু ওর পছন্দের কেউ ছিল না। সিফাত কখনো তোমার কথা আমাকে বলেনি। কেন মিথ্যে বললো ও আমায়? দুধের শিশু পরীকে কোলে নিয়ে সিফাত যখন বাড়িতে ঢুকেছিল, আমি তখন শুধু একবার জিজ্ঞেস করেছিলাম বাচ্চাটাকে। ও বলেছিল ওর মেয়ে, ব্যাস, আর কখনো কিছুই জিজ্ঞেস করিনি। কোলে পিঠে করে বড় করেছি। তাহলে আমার সেই সন্তান কেন মায়ের নামে এত বড় মিথ্যে অপবাদ দিয়ে তোমার মতো নিষ্পাপ মেয়েকে ঠকালো? গলা ধরে আসে সাবিনা বেগমের। চোখ দুটো ভিজে ওঠে।
সিমির চোখেও পানি। ছোঁয়ার শাশুড়ি পা জড়িয়ে ধরে কোলে মাথা রাখে। এবার খুব খারাপ মা আমি হয়তো। ছেলেরা কখনোই আমাকে কিছু বলে না, আমার মেয়েও কখনো কিছু বলে না, যেন আমি ওদের বোঝা। সাবিনা বেগম দীর্ঘশ্বাস ফেলে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। পরীকে আমরা সবাই খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। আমি চাই তুমি সারা জীবন আমাদের সাথে থাকো আমার মেয়ে হয়ে। সাবিনা বেগমের প্রস্তাবে ঘাবড়ে যায় সিমি। এটা কি করে সম্ভব? করুণ চোখে তাকায় সাবিনা বেগমের দিকে। ভেবে দেখো, তারপর বলো। জোর করা হবে না তোমায়। আমার ছেলে কখনোই তোমার ধারে কাছেও আসবে না তুমি না চাইলে, এটা আমি তোমায় কথা দিতে পারি। সিমি মাথা নাড়ায়, পরীর মুখের দিকে তাকায়। এখানে এদের সাথে থাকতে চায় না সিমি। আবার পরীকে কি করে এদের থেকে আলাদা করবে? এতগুলো বছর তো এরাই সামলেছে পরীকে। আমি বরং যাই, আপনার ছেলেকে গিয়ে দেখি কি করছে। উঠে চলে যায়। সাবিনা বেগম সিমির সাথে টুকটাক গল্প জুড়ে দেয়, পড়ালেখা, পরিবার, স্বপ্ন, এইসব সম্পর্কে। সাদি এখনো ঘুমিয়ে আছে, শরীর খারাপ থাকায় ঘুম ভাঙছে না। ছোঁয়া রুমে এসে সাদির মাথায় হাত রাখে। এখনো কপাল গরম। চট করে কিচেনে চলে যায়, ঝাল করে নুডলস রান্না করে রুমে আসে। সাদির মাথার কাছে নুডলসের বাটিটা রাখে। এই যে শুনছেন, উঠুন না, শুনছেন? মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় ডাকে ছোঁয়া। সাদি এক লাফে উঠে বসে, ছিটকে কিছুটা দূরে সরে যায়। জোরে জোরে শ্বাস নিয়েছে। ছোঁয়া ভয় পেয়ে যায়। এভাবে ছিটকে কেন? এভাবে একদম ডাকবা না আমায়। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলে সাদি। ও মা, কেন? এভাবে না ডাকলে কিভাবে ডাকবো? ফ্রুকুচকে বলে ছোঁয়া। যেভাবে খুশি ডাকো, কিন্তু এইভাবে ডাকবা না। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে সাদি। ছোঁয়া মন খারাপ করে মাথা নিচু করে ফেলে। ডাকছো কেন? মাত্র না ঘুমালাম। হাই তুলে বলে সাদি। খাবার খেয়ে ঔষধ খেতে হবে তো। মাথা নিচু করে বলে ছোঁয়া। 1 ঘন্টা হয়নি ওষুধ খাইছি, এখন আবার কিসের ওষুধ? কপালে 3টে ভাঁজ ফেলে বলে সাদি। জ্বর তো কমে নাই তাই। জ্বর কমেনি বলে 2 মিনিট পর পর ওষুধ খেতে হবে? তোর কি হয়েছে বলো তো? মাথা খাচ্ছ কেন আমার? ধমক দিয়ে বলে সাদি। ফুপিয়ে কেঁদে ওঠে ছোঁয়া। ইদানিং সাদির ধমকগুলো সহ্য হয় না। একটু কি ভালোবেসে বলা যেত না? এভাবে ধমক দেওয়ার কি আছে? সাদি ফুস করে শ্বাস নেয়। মাথাটা টনটন করছে ব্যথায়। আর একটু ঘুম হলে ভালো লাগতো। এখন আবার ফ্যাসফ্যাস করে কান্না। জীবনটা একদম যাচ্ছে তাই অবস্থা। খাইয়ে দাও। চোখ বন্ধ করে চুল টেনে বলে সাদি। ছোঁয়া যেন এটারই অপেক্ষায় ছিল। চট করে চোখের পানি মুছে বাটি হাতে সাদির দিকে এগিয়ে বলে। চামচে নুডলস পেঁচে সাদির মুখের সামনে ধরে। সাদি সরু চোখে তাকায় ছোঁয়ার দিকে। অলস ভঙ্গিতে বিছানা ছাড়ে সাদি। হাঁটতে ইচ্ছে করছে না। আর কি করার? মহারানী যখন বলেছে তখন তো খেতেই হবে। বেশ সময় নিয়ে চোখে মুখে পানি দিয়ে বের হয় সাদি। ছোঁয়া এখনো একই ভঙ্গিতে বসে আছে বিছানায়। সাদি তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ছোঁয়ার সামনে বসে। ছোঁয়া পরম তৃপ্তিতে খাইয়ে দিতে থাকে সাদিকে। 2-1 মুখে দিয়ে নাক মুখ কুচকে ফেলে সাদি। ছোঁয়া হাসি মুখটা চুপসে যায়। আচ্ছা রেখে দাও, পরে খেয়ে নিব। আবারও কম্বল টেনে শুয়ে পড়ে সাদি। ছোঁয়া সাদির আধ খাওয়া খাবারটার দিকে তাকিয়ে আছে। চুলটা টেনে দাও তো। ঘুমজন্য কণ্ঠে বলে সাদি। ছোঁয়া মুচকি হাসে। আধ খাওয়া খাবারটা তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে সাদির মাথার কাছে বসে চুল টেনে দিতে থাকে। বিকেলে সিমি আর ছোঁয়াকে নিয়ে সাবিনা বেগম বের হবেন বলে তাড়া দিয়েছে। সাদির জ্বর অনেকটা কমে গেছে, কিন্তু এখনো ঘুমোচ্ছে। সাদিকে একা ছেড়ে যেতে ইচ্ছে করছে না ছোঁয়ার। আবার শাশুড়ির মুখের উপর কথাও বলতে পারবে না। আবার শাশুড়ির মুখের উপর বলতেও পারছে না যাবে না। তাই মন খারাপ করে কালো একটা 3 পিস পরে নেয় ছোঁয়া। সাথে কালো হিজাব বেঁধেছে। সিমিও কালো জামা পরেছে। পরীকে সিফাতের কাছে রেখে যাবে। সিফাতের কাজ নেই। শামীম চৌধুরী, সিফাত আর সাদি বাড়িতেই থাকবে, আর মেয়েরা বেরোবে। শেষবার সাদির চুলের ভাঁজে হাত বুলিয়ে বেরিয়ে যায় ছোঁয়া। শাশুড়ি প্রথমে ওদের নিয়ে পার্লারে আসে। ছোঁয়া ভীষণ ভয় পাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। নাক তো ফুটো করতেই হবে। সাবিনা বেগম নাক ফুল সাথে এনেছে। একেবারে নাক ফুল পরিয়েই নিয়ে যাবে। চোখ বন্ধ করে সাদির মুখটা স্মরণ করে, আর তখনই নাক ফুটো করে দেয়। নাক ফুটো করা শেষে কিছুক্ষণ কেনাকাটা করে নেয়। সিমি নিজেই পছন্দ করে পরীর জন্য কিছু জামা কাপড় কিনে নেয়। সিমিকেও একটা নাকফুল কিনে দেয় সাবিনা বেগম। সিমি নিতে ইতস্তত করছিল, কিন্তু মুখের উপর না করতে পারে না। সাদি ভাই আর বাবার সাথে গল্প করছে।
পরি সাদির কোলে বসে আছে। ছোঁয়া বাসায় ঢুকে সাদির সামনে পড়ে। সাদি এক পলক ছোঁয়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ছোঁয়াও রুমে চলে যায়। এখন অপেক্ষা সাদির রুমে আসার। সাদির থেকে খুব করে শুনতে ইচ্ছে করছে, তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু এইটা কি আদতে বলবে সাদি? যদি না বলে? মন খারাপ করে বসে আছে ছোঁয়া। জামা কাপড় পাল্টাতে ইচ্ছে করছে না, আয়না দেখতে ইচ্ছে করছে না। একটু পরেই সাদি রুমে আসে, তবুও ছোঁয়া তাকায় না সাদির দিকে। সাদি এসে ছোঁয়ার পাশে বসে, ছোঁয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। ওষুধ তো খেয়েছি, তাহলে মন খারাপ কেন? ছোঁয়া উত্তর দেয় না, তাকায়ও না সাদির দিকে। সাদি জোরে শ্বাস টানে। তোমাকে অনেক সুন্দর লাগছে, নাক ফুলে খুব মানিয়েছে। এই কথাটা ছোঁয়ার ছোট মনে ভালোবাসার পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মনের ছুঁয়ে যায় একরাশ ভালোবাসা। প্রিয় মানুষটির থেকে একটু প্রশংসা পারে হাজারো মন খারাপ দূর করতে। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চুলতে হাসে। সাদির দিকে তাকায়। সাদি ছোঁয়ার দিকে তাকিয়ে ছিল, তাই দুজনে চোখাচোখি হয়ে যায়। চোখ চোখ পড়তেই মৃদু হাসে সাদি। ছোঁয়া একটু হাসে, চোখ সরিয়ে নেয় না, পড়তে চেষ্টা করে। সাদির গভীর চোখ দুটো। ব্যথা পেয়েছো খুব? ছোঁয়ার ছোট্ট হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে সাদি। ছোঁয়া সাদির কাঁধে মাথা রাখে, একটু পেয়েছি। চোখ বন্ধ করে অনুভব করে সাদিকে। মা তো এসবে বিশ্বাস করে। আমি জানি তুমি এতে বিরক্ত হয়েছ, কিন্তু মাকে জোর দিয়ে বলতে পারিনি। সরি ফর দ্যাট। ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে সাদি। ছোঁয়া চোখ খুলে এক পলক তাকায়। সাদি মুখ পানে। কয়েকদিন আগেও তো এই লোকটা বিরক্ত লাগতো, নাক ফুটো করার কথা শুনলে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলতো, কিন্তু এখন এই লোকটাকে খুব ভালো লাগে। এই লোকটার আশেপাশে থাকতে ইচ্ছে করে, নাক ফুটো করতে ইচ্ছে হয়েছে এই লোকটার নাম করে। খারাপ লাগছে? ব্যথা ওষুধ খাবে? ছোঁয়ার থেকে কোনো সাড়া না পেয়ে বলে সাদি। খারাপ লাগছে না। ছোঁয়া রিন্ডি নিয়ে সাদির হাত জড়িয়ে ধরে বলে, তাহলে কথা বলছো না কেন? মন খারাপ? ছিল, এখন আর নেই। মৃদু হেসে সাদির বুকের উপর মাথা রেখে বলে। সাদিও এক হাতে আগলে নেয় ছোঁয়াকে। এভাবে কতক্ষণ ছিল জানা নেই। দুজন চুপচাপ, একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ শুনছে। তোমাকে একটু ছুঁয়ে দেই? হাসপাস করতে করতে বলে সাদি। ছোঁয়া সাদির কথার অর্থ বুঝতে পারে না। হাত ছেড়ে মাথা তুলে তাকায় সাদির দিকে। সাদি চোখ বন্ধ করে জোরে শ্বাস টানে, তারপর ছোঁয়ার দুই গালে হাত দেয়। ছোঁয়া তাকায় সাদির চোখের দিকে। কিছু একটা আছে এই চোখে। লাল হয়ে গেছে চোখ দুটো। সাদি রেগে গেলে চোখ দুটো লাল হয়ে যায়, কিন্তু এই লাল রাগের লাল না। সাদি ছোঁয়ার কপালে কপাল ঠেকে চোখ বন্ধ করে নেয়। ছোঁয়া সাদির হাতের উপর নিজের হাত রাখে, খুব যত্ন করে ছোঁয়ার নাকে ঠোঁট ছুঁয়ে দেয়। খানিকক্ষণ সময় নিয়ে আবেশে চোখ বুঝে নেয় ছোঁয়া। এখন শাড়ি পরলে একদম পারফেক্ট বউ লাগবে তোমায়। নাক টেনে দিয়ে বলে সাদি। তারপর ছোঁয়াকে ছেড়ে সোজা হয়ে বসে। ছোঁয়া একটু সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে শাড়ি বলে এক দৌড় দেয়। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে হেসে ফেলে। পাগল বানিয়ে দিবে আমায়। বা হাতে মাথা চুলকে বিড়বিড় করে বলে সাদি। ছোঁয়া দৌড়ে শাশুড়ির রুমে যায়। সাবিনা বেগম তখন সিমির মাথায় তেল দিচ্ছে। খুব ভাব হয়ে গেছে দুজনের মধ্যে। নিজের মেয়ের মতো আপন করে নিয়েছেন উনি সেমিকে। শাশুড়ি আমাকে শাড়ি পরিয়ে দিন। হাঁপাতে হাঁপাতে সাবিনা বেগমের পাশে হাঁটু মেরে বসে বলে। হঠাৎ শাড়ি কেন? তেল দিতে দিতে বলে সাবিনা বেগম। সিমি প্রিয় কুচকে তাকে আছে ছোঁয়ার মুখের দিকে। আপনার ছেলে বলেছে এখন শাড়ি পরলে একদম পারফেক্ট বউ বউ লাগবে। ছোঁয়া লাজুক হেসে বলে। সাবিনা বেগমের হাত থেমে যায়। বাঁকা চোখে তাকায় ছোঁয়ার দিকে। এই মেয়েটার বুদ্ধি শুদ্ধি কোনো কালই হবে না। সিমি ঠোঁট টিপে হাসে। শাড়ি নিয়ে এসো। গম্ভীর গলায় বলেন সাবিনা বেগম। ছোঁয়া আবারও দৌড়ে চলে যায়। সাদি কপালে হাত ঠেকে শুয়ে আছে। ছোঁয়া ঝড়ের গতিতে এসে আলমারি খুলে নীল রঙের শাড়ি বের করে। সাদি ফ্রু পাকিয়ে ছোঁয়ার কার্যকলাপ বোঝার চেষ্টা করছে। ছোঁয়ার শাড়ি বের করে সাদির দিকে এক পলক তাকে আবার দৌড়ে চলে যায়। ততক্ষণে সিমির মাথায় তেল দেওয়া শেষ। সিমি চুলে হাত খোপা করে চলে গেছে পরীর কাছে। সিফাত এক হাতে চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাপের বোঝা আর বইতে পারছে না, এর একটা বিহিত করা দরকার। কতদিন আর সিমির চোখে দোষী হয়ে থাকবে? বউ বাচ্চা থাকতেও
কেন অনাথের মতো বাঁচবে। ভেবেছিল মা একটা সুস্থ বিচার করবে, কিন্তু মা তো করলোই না। একবার তো ছেলেকে ডেকে জিজ্ঞেস করতে পারত, কেন করলি এমনটা? তা তো করলে না, উল্টো সিফাত নিজেই আগ বাড়িয়ে বলতে গেছিল, তখন স্পষ্ট বলে দিলাম। তোর সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি। শুনতে তো পারতো, কথাগুলো একটু বোঝার চেষ্টা তো করতেই পারতো। সিমি দরজা নক না করে ঢুকে যায়। পরি, আসো এখানে। সিফাতকে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে সিমি বলে। সিমির কণ্ঠ শুনে সিফাত ঘুরে দাঁড়ায়। সিফাতের হাতে ছুরি দেখে ফ্রু কুচকে তাকায়। সুইসাইড করবেন নাকি? করলে একটা সুইসাইড নোট লিখে যাবেন, আর তাতে স্পষ্ট লিখে দিবেন নিজের ইচ্ছাতে সুইসাইড করেছি আমি। এখানে সিমি নামের মেয়েটির কোনো দোষ নেই, কেমন? হাসি মুখে বলে সেমে। সিফাত খুব আহত হয়। একটু তো সিরিয়াসলি নিতে পারতো, এভাবে তাচ্ছিল করলো। আমি মরলে তোমাকে নিয়েই মরবো। অনেক জ্বালাচ্ছ তুমি আমায়। আরে বাবা, দোষ করেছি, 3টা বছর শাস্তি ভোগ করছি, মরণ যন্ত্রণা পেয়েছি, আর কি শাস্তি পাবো বলো? আরও শাস্তি দেওয়া থাকলে দাও, তবুও তো একটা বিহিত দরকার, তাই না? ফাঁসির আসামি দোষ স্বীকার করলে শাস্তি কমে যায়, আর আমি তো খুন করিনি। চাকুরে শব্দ করে ফেলে দিয়ে রাগে পায়চারি করতে করতে বলে সিফাত। সিমি বুকে হাত গুছে দাঁড়ায়। আমি কখনোই আপনাকে ক্ষমা করব না। শক্ত গলায় বলে দেয় সেমে। সিফাত তেড়ে আসে সিমির দিকে। সিমি একটু ঘাবড়ে যায়, দুপা পিছিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ায়। সিফাত শব্দ করে দরজা বন্ধ করে তালা দিয়ে দেয়, চাবিটা জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। সিমি কপালে ভাঁজ ফেলে সিফাতের কার্যকলাপ দেখছে। করতে চাইছেটা কি? আমি পারছি না সিমি, আমি পারছি না, মরে যাচ্ছি আমি। আমাকে বাঁচাবে না তুমি? আমার কথা না হয় নাইবা ভাবলে, নিজের মেয়ের কথা তো ভাববে। আমি মরে গেলে আমার পরি বাঁচবে না সিমি, ভীষণ ভালোবাসে ও আমাকে। হাঁটু মুড়ে বসে করুণ দৃষ্টিতে সিমির দিকে তাকিয়ে বলে সিফাত। সিমি তাচ্ছিল হাসে। বেইমানদের জন্য মায়াটা একটু বেশিই জমে যায়। কি গ্যারান্টি আছে আমার মেয়েও আমার মতো ঠকবে না? যাদের রক্তে বেইমানি মিশে গেছে তারা কখনোই বেইমানি ছাড়তে পারে না। ভালো তো এটাই হবে, প্রতিদিন নতুন করে মরাচ্ছে একবার মরে গেলে। সিমির কথা শেষ হওয়ার সাথে সাথে ফেলে দেওয়া ছুরিটা আবারও কুড়িয়ে নেয় সিফাত। সাবিনা বেগম খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে ছোঁয়াকে। শাড়িতে সত্যি পারফেক্ট বউ লাগছে ছোঁয়াকে। আয়নায় নিজেকে ভালো করে দেখে নিয়ে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায় ছোঁয়া। আচ্ছা, এখনো কি সাদি বলবে? একদম বউ লাগছে, সাদমান চৌধুরীর বউ। ভাবতেই লজ্জা লাল হয়ে যায় ছোঁয়া। ঠোঁট টিপে টিপে মুচকি হাসে। সাবিনা বেগম চলে গেছে রান্না করতে। রাতের রান্নাটা নিজ হাতেই করতে চায়। ছোঁয়া শেষবার নিজেকে দেখে রুমের বাইরে পা বাড়ায়। আর তখনই সাদি বেরিয়ে গেছে। অফিস থেকে কল আসছিল। ছোঁয়ার মনটা খারাপ হয়ে যায়, চোখের কোণে পানি জমে যায়। যার জন্য এত সাজ নিজেকে সাজিয়ে তোলা সেই নেই। কাকে দেখাবে সাজ? আগে কেন বললো না বেরোবে? সেফটি পিন খুলতে খুলতে রুমে চলে যায় ছোঁয়া। গাল বেয়ে চুপচাপ পানি পড়তে থাকে। এই অভিমান সহজে ভাঙবে না। রুমে এসে সেফটি পিন খুলে দিয়ে উপর হয়ে শুয়ে পড়ে ছোঁয়া। বালিশে মুখ গুজে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। সিফাত ছুরি হাতে নিয়ে সিমির দিকে তাক করে। সিমি বুকে হাত গুজে দাঁড়ায়। এবং আমি একাই মরবো, আমি মরলে তোমাকে নিয়েই মরবো। পরির জন্য সাদি আর ছোঁয়া আছে। দাঁতে দাঁত চেপে বলে সিফাত। সিমি মুখ বাঁকায়। আমাকে মারবেন? বলতে বলতে এগিয়ে যায় সিফাতের দিকে। সিফাত ঘাবড়ে যায়, কিন্তু সেটা সিমিকে বুঝতে দিতে চাইছে না। ও উপরে রাগী ভাবটা ধরে রেখেছে। সিমি সিফাতের সামনে দাঁড়িয়ে ছুরির ধারালো অংশ 2 আঙুল দিয়ে ধরে। সিমির হাত কেটে যাবে বলে সিফাত ছেড়ে দেয়। সিমি বা হাত দিয়ে ভালো করে ছুরি ধরে, তারপর সিফাতের দিকে তাক করায়। সিফাত বড় বড় চোখ করে তাকায় সিমির দিকে। পুঁটি মাছের সাহস নিয়ে মানুষ খুন করতে আসছে? আগে সাহস বাড়ান, তারপর আসেন আমাকে খুন করতে। সিফাতের পেটে চাকু আলতো করে ঘোরাতেই ঘোরাতে বলে সিমি। সিফাত বড় বড় চোখ করে ছুরির দিকে তাকিয়ে আছে। একটু এদিক সেদিক হলে ছুরিটা ডিরেক্ট ঢুকে যাবে সিফাতের পেটে। সিমির মধ্যে তেমন ভাবান্তর নেই, যেন এটা কিছুই না। এটা সরাও। শুকনো ঢোক গিলে বলে সিফাত। ও মা, কেন? আপনি না মরবেন আর আমাকেও মারবেন? আগে আপনাকে মারি, তারপর আমিও মরবো। মুখের উপর পড়ে থাকা ছোট চুলগুলো কানের পিছে গুজে বলে সেমি। সিফাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আগে কোথায় চাকু চালাবো?
সিফাতের চোখের দিকে তাকিয়ে বলে সিমি। সিফাত ভয় রীতিমতো ঘামছে। এই মেয়ে কি পাগল টাগল হয়ে গেছে নাকি? সিমি সিফাতের বাঁ হাতটা টেনে নেয়। হাত দিয়ে শুরু করি, কি বলেন? সিফাতের মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে সিমি। সিফাত চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। সিমি সেটা দেখে মুখ টিপে হাসে। তারপর সিফাতের হাতের মাঝখান দিয়ে দেয় এক টান। দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করে সিফাত। মুখ দিয়ে একটুও শব্দ বের করে না। মুহূর্তেই রক্ত পড়া শুরু করে দেয়। একটু একটু করে রক্ত বের হচ্ছে, কেননা খুব হালকা করেই টান দিয়েছে, শুধু চামড়া কেটে গেছে। তারপর নিজের হাতে ঠিক সেই জায়গায় ছুরি বসিয়ে নেয়। সাথে সাথে সিফাত সিমির হাত ধরে ফেলে। চোখে মুখে আতঙ্ক। জোরে জোরে শ্বাস নিচ্ছে সিফাত। সেটা দেখে আলতো হাসে সিমি। আমার হাতটা কাটবে না, এতটাও পাগল না আমি। শুধু এটা বোঝালাম আমি খুন করতেও দুইবার ভাববো না। আপনাকে মারতে আমার একটু আত্মা কাঁপবে না। সো একদম দরজা লক করে আমাকে আটকে রেখে ভয় দেখানোর চেষ্টা দ্বিতীয়বার করবেন না। গট ইট? দাঁতের দাঁত চেপে আঙুলগুলো তুলে বলে সিমি। সিফাত কাটা হাতের দিকে তাকিয়ে মুচকি হাসে। হাত পা কাঁপছে কেন তোমার? মিষ্টি করে হেসে সিমির হাতটা ধরে বলে সিফাত। সিমি ঘাবড়ে যায়, হাতের দিকে তাকায়। অসম্ভবভাবে হাত কাঁপছে। রাগের বশে সিফাতকে আঘাত করলো, এখন ভেতর পুড়ছে। একদম ছুবেন না আমায়। ঝাড়া মেরে সিফাতের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে সিমি। চোখ দুটো টলমল করছে। সিফাত জাপড়ে জড়িয়ে ধরে সিমিকে। সিমি ছোটার জন্য ছটফট করতে থাকে, ইচ্ছে মতো সিফাতকে আঘাত করতে থাকে, কিন্তু সিফাত ছাড়ছে না, যেন পণ করেছে আজকে সিমিকে বুকের ভেতরেই আগে রাখবে। ছোটাছুটি করতে করতে এক সময় শান্ত হয়ে যায় সিমি। ফুপিয়ে কেঁদে ওঠে, যেন পুরনো ঘাকেও লবণের ছিটা দিয়েছে। সিফাত চোখ বন্ধ করে সিমিকে অনুভব করছে। ওর চোখের কোণেও পানি জমে গেছে। আমাকে ক্ষমা করে দাও না সিমি, একটাবার শোনো আমার কথা। আমাকে ছেড়ে যেও না প্লিজ, খুব অপরাধী না আমি? একটাবার শোনো আমার কথাগুলো। সিমির মাথায় চুমু দিয়ে বলে সিফাত। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে ছোঁয়া। সুন্দর করে গুছিয়ে পড়া শাড়িটা এলোমেলো হয়ে যায়। পরিপাটি করে খোপা করা, তাতে ফুলের গাজরা দেওয়া চুলগুলো আধখোলা হয়ে আছে। চোখের পানিতে কাজল লেপটে গেছে, ফসা নাকটা লাল হয়ে গেছে, বন্ধ চোখ দুটো পাপড়ি ভিজে জুবুথুবু হয়ে গেছে, কাচের চুড়ি ভেঙে হাতে গেঁথে গেছে। সবে ক্লান্ত শরীর নিয়ে রুমের ভেতরে প্রবেশ করে সাদি। ছোঁয়ার এরকম বিধ্বস্ত অবস্থা দেখে প্রকুচকে তাকায়। ওর আবার কি হলো? সাদি অফিসের ব্যাগ টেবিলে রেখে ছোঁয়ার পাশে এসে বসে। মুখের উপরে পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দেয়। ছোঁয়া ঘুমের মধ্যেই চোখ কুচকে ফেলে। হেই ওঠো, কি হয়েছে? অবেলায় শুয়ে আছো কেন? ছোঁয়া কপালে হাত ঠেকিয়ে রাখে সাদি। ছোঁয়া চোখ পিটপিট করে তাকায়। সাদিকে দেখে এক আকাশ সমান অভিমান এসে জমা হয়। ধীরে ধীরে উঠে বসে, তাকায় না সাদির দিকে। কি হয়েছে? সাদি আবারও জিজ্ঞেস করে। ছোঁয়া উত্তর দেয় না। আবারও চোখের কোণে পানি জমে যায়। হাতের উল্টো পিঠে পানিটুকু মুছে নেয়। আরে বাবা, না বললে বুঝবো কি করে? শাড়ি পরেছো ঠিক আছে, আবার এলোমেলো করে দিয়েছো কেন? কেউ কিছু বলছে? শরীর খারাপ লাগছে? ছোঁয়া দুই গালে হাত দিয়ে বলে সাদি। ছোঁয়া ফুপিয়ে কেঁদে ওঠে। সাদি খুব যত্ন নিয়ে ছোঁয়ার চোখের পানি মুছে দেয়। ব্যাস, কান্না শেষ। এভাবে আর আমার সামনে আসবে না। ছোঁয়ার নাকে নাক ঘষে বলে সাদি। ছোঁয়া মুখ বাঁকায়। আর মুখও বাঁকা করবা না। ঠোঁটে বুড়ো আঙুল ছুঁয়ে দিয়ে বলে। ছোঁয়া তাকিয়ে থেকে সাদির চোখের দিকে। কেন? ছোঁয়া কাট কাট গলায় বলে। বললাম তো এলোমেলো হয়ে যায়, আর আম্মাকে ঠিক করার মতো কিছু হয় নাই। হ্যাঁ, মৃদু হেসে বলে সাদি। ছোঁয়া লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে ফেলে। ছোঁয়ার মাথায় ঘুমটা টেনে দেয়। পারফেক্ট। ছোঁয়া মনে মনে হাসলো। বাইরে কঠোর হয়ে থাকে। এবার যাও, শাড়ি পাল্টে এসো, পড়তে বসতে হবে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকিয়ে চলে যায়। সাদি দীর্ঘশ্বাস ফেলে, দুই হাতে চুল খামচে ধরে মাথা নিচু করে ফেলে। তখনই বেজে ওঠে। সাদির পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতে বুক চিরে শ্বাস বেরিয়ে আসে। সাবিনা বেগম তখন রুমে আসে। সাদির মাথায় হাত বুলিয়ে দেয়। মাকে দেখে মায়ের কোমর জড়িয়ে ধরে সাদি। মুখ লুকায় মায়ের কোলে। সাদি যখন খুব করে
আপসেট থাকে তখনই এমনটা করে। কালকে ছোঁয়া আর সিমিকে নিয়ে বাড়ি চলে যেতে চাইছি। শান্ত গলায় বলেন তিনি। সাদি ফট করে তাকায় মায়ের দিকে। ভাবছি সাগরের সাথে তনুর বিয়েটা সেরে ফেলবো। দিন তারিখও ঠিক করেছে তোর বাবা, তোদের জানানো হয়নি। সময় পাস না বাবা মায়ের সাথে একটু কথা বলার? দীর্ঘশ্বাস ফেলে বলেন তিনি। সাদি চুপচাপ মায়ের কথা শুনছে। জানি বলবি অফিসে ছুটি নেই, তাই তোকে যেতে বলছি না। বৌমাদের নিয়ে যাচ্ছি, তোদের যখন সময় হবে যাস, সময় না পেলে নাই বা যাস। মা এভাবে বলছো কেন? যাবই তো, 3-4 দিন আগেই যাব। ওকে নিয়ে যেতে হবে কেন? আমি না হয় নিয়ে। সাদির কথা শেষ হওয়ার আগেই সাবিনা বেগম বলে ওঠে, ছোঁয়াকে নিয়ে কিছু শুনতে চাই না, ও যাবে আমার সাথে ব্যাস।